অবাধ্য আবদার পর্ব 11 লিখেছেন তাসনুবা রহমান মায়া। আরাধ্যের মুখে অন্ধকার জমে আছে। সানায়াকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়ি ঘোরাতেই ওর মনের ভেতর রাগ যেন আগ্নেয়গিরির মতো ফুটে পড়ছে। ঈশা, আজকে তোকে পেলেই সব বুঝিয়ে দেব। এতটা অবাধ্য, এতটা সাহস তোর! নিজের মধ্যেই গর্জে উঠছে আরাধ্য। গাড়ি থামিয়ে কোনো শব্দ না করেই সোজা হেঁটে উঠল বাড়ির ভেতরে। কোনো কিছু না ভেবেই সোজা চলে গেল ঈশান্তার ঘরের সামনে। দরজাটা ভিতর থেকে লক করা নেই, একটানেই খুলে গেল। কিন্তু ঘরটা খালি, নিস্তব্ধ। আরাধ্য থমকে দাঁড়ায়। চোখ দুটো ঘরের প্রতিটা কোণে ছুটে বেড়ায়, কোথাও নেই ঈশান্তা। কোথায় গেল এই মেয়ে? হঠাৎ ওর চোখ পড়ে টেবিলের দিকে। একটা ডায়েরির খোলা পাতাগুলো বাতাসে উঠছে, যেন শব্দ করে আরাধ্যকে ডাকছে। এই পাতাগুলো পরে দেখো, জানো, বুঝো। আরাধ্য ধীরে ধীরে ডায়েরিটা হাতে তুলে। চোখ আটকে যায় খোলা পাতায় লেখা দেখে। আপনি কেন চলে গিয়েছিলেন সেদিন আরাধ্য ভাই? কেন আমাকে একা করে দিয়েছিলেন? ছোটবেলা থেকে আপনিই আমার সবচেয়ে আপনজন ছিলেন। আপনি ছিলেন আমার ভরসার স্থান। আপনার কাছে আমি সবচেয়ে বেশি নিরাপদ ভাবতাম নিজেকে। কিন্তু আপনি চলে গেলেন আমাকে ছেড়ে। কেন? আরাধ্যের হাত থমকে যায়, কিন্তু চোখ ছুটে গেল পরবর্তী লাইনগুলোতে। জানেন, আপনি যেদিন বাড়ি ফিরে এলেন, আমি ঠিক করেছিলাম আপনার সাথে কথা বলবো না। 12 বছরের জমে থাকা অভিমান ছিল আমার মনে, কিন্তু আপনাকে দেখার পর সব অভিমান গলে গেল। মনে হলো আমি আবার আমার আপন মানুষটাকে ফিরে পেয়েছি। কিন্তু আমি ভুল ছিলাম। আপনি বদলে গেছেন, সম্পূর্ণ বদলে গেছেন। আমার সাথে আগের মতো কথা বলেন না, শুধু রাগ করেন, বকা দেন। কেন এমন করেন? আরাধ্যের চোখে একটা কুয়াশা জমে ওঠে। অন্যদের সাথে তো আপনি ভালো থাকেন, সানায়ার সাথে তো আজকেও ঘুরতে গেলেন। আপনি কি ওকে ভালোবাসেন? আপনি কি আমাদের সব স্মৃতি ভুলে গেছেন? ভুলে গেছেন আমাকে? আমি কেন পারি না আপনাকে ভুলতে? কেন পারি না আপনার থেকে দূরে থাকতে? আরাধ্য ডায়েরির শেষ দিকে থাকা কাপা কাপা হ্যান্ডরাইটিং এর দিকে তাকায়। শব্দগুলো জ্বলন্ত আগুনের মতো পুড়াতে থাকে ওর হৃদয়। ও ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করে টেবিলের উপর রাখে। তখন মুখে কোনো শব্দ নেই, চোখে এক ধরনের গভীর স্তব্ধতা। পেছনে ঘরের দরজা বন্ধ করেই বেরিয়ে যাবে। হাঁটার প্রতিটি শব্দ যেন ছুরির মতো গভীর। আর ভেতরে ঈশান্তার ডায়েরির পাতাগুলো নিঃশব্দে ওর অভিমান গল্প বলে যাবে। একটা সম্পর্কের, একটা অপূর্ণতার, একটা একতরফা ভালোবাসার। আর বাইরে আরাধ্যের বুকের ভেতর শুরু হবে এক ভাঙচুর। ঈশান্তা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে ফিরে এলো। মাথার চুল টাওয়েল দিয়ে মোছার ফাঁকেই ওর চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। চুপচাপ বিছানায় এসে বসল। নিজেকে একটু শান্ত করার চেষ্টা করল। দিনভর যা যা ঘটেছে সব যেন ঘূর্ণিঝড়ের মতো ওর মাথায় ঘুরছে। আরাধ্য ভাই, সানায়া, আরিক ভাইয়া, সব কিছু কেমন যেন এলোমেলো। হঠাৎ একটা শব্দ ভেসে এলো ওর কানে। টান টান এক গিটারের সুর। এক মুহূর্তেই ও চমকে উঠে বসে পড়ে। এটা এটা তো গিটার। শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্য ও চুপচাপ কান পাতল। গিটারের টান এখন পরিষ্কার। একটা মেলোডিক সুর, পরিচিত, শান্ত, অথচ হৃদয় ছোঁয়া। ঈশান্তা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পায়ের আওয়াজ না করেই এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে পাশের ব্যালকনির দিকে তাকালো। কিন্তু আরাধ্য ভাই তো ওখানে নেই। ওর মুখে বিস্ময়।
সাথে সাথেই ওর মনে প্রশ্ন, তাহলে এই সুর তাহলে আসছে কোথা থেকে? চোখ নামিয়ে নিচে তাকালো। চাঁদের আলোয় বাগানটা তখন রূপকথার মতো লাগছে। বড় সেই আম গাছের নিচে বাগানের কোণার দিকে রাখা বেঞ্চে বসে আছে কেউ একজন। সেই চেনা অবয়ব, চেনা ভঙ্গি, আরাধ্য। সাদা শার্ট, হালকা কালো ট্রাউজার, কাঁধে গিটার। আরাধ্য বসে গিটার বাজাচ্ছে। বাজানোর মাঝেও ওর চোখ স্থির, যেন কারো অপেক্ষায়। ঈশান্তার বুক ধড়াস করে ওঠে। এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে পড়ে শরীরে। ও ধীরে ধীরে চোখ মেলে তাকায় সেই দৃশ্যের দিকে। মনে মনে বলল, আপনি এখানে একা গিটার বাজাচ্ছেন? এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে পারে না। একগাল চুল কাঁধে ছড়িয়ে পড়তে থাকে, কিন্তু ওর খেয়াল নেই। দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় ও, দৌড়ে নামে নিচে, সোজা সেই বাগানের কাছে। ঈশান্তা বাগানে এসে দাঁড়ায়, তবে একদম কাছে নয়, আরাধ্য থেকে খানিকটা দূরে। ঝিরঝিরে বাতাস বইছে গাছের পাতায়। আরাধ্য বসে আছে সেই আম গাছের নিচে রাখা বেঞ্চে। গিটারের তারে আঙুল বুলিয়ে সে গাইছে এক মৃদু সুরে। ঈশান্তা চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তেরা মেরা রিश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीते, तुझको दिया मेरी वक्त सभी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। ঈশান্তা গান শুনছে মন্ত্রমুগ্ধের মতো, তবে আজকের গানে সেই চিরচেনা উচ্ছ্বাস নেই, নেই সেই ছন্দে ভেসে চলা প্রাণ। আরাধ্যের গলার স্বরে আজ একটা বিষণ্ণতা, একটা চাপা অভিমান। ঈশান্তার মনে হয় আজকের গানটা যেন শুধু গান নয়, এটা যেন কোনো না বলা কথার ভাষা। আরাধ্য ভাই, আপনিও কষ্টে আছেন? আপনার গলার এই ব্যথাটা আমি যেন নিজের ভেতরেও টের পাচ্ছি। একটু থেমে ও আবার ভাবে, আপনার আজকের গান যেন আমার জন্যই। আমার অভিমান, আমার কষ্ট সব আপনি গিটারের সুরে বলে দিচ্ছেন। ওর বুকের ভেতর হালকা একটা ভারী ভাব জমে ওঠে। চোখে চলে আসে অনিচ্ছাকৃত একটুখানি জল। গানের সুর থেমে গেছে। আরাধ্য গিটারটা ধীরে পাশে রাখল। চোখ তুলে তাকালো না, তবুও ঠোঁটের কোণে শব্দ উঠল নরম গলায়। দাঁড়িয়ে আছিস কেন ঈশা, কিছু বলবি? ঈশান্তা একটু চমকে উঠল। ও তো একদম শব্দ না করেই দাঁড়িয়েছিল। আরাধ্য বুঝল কীভাবে? ওর মনে হলো এই মানুষটা সবসময়ই যেন বুঝে যায় আমি কোথায় আছি। ও কিছু বলার আগেই আরাধ্য আবার বলল, এদিকে আয়। ঈশান্তার পা নিজের অজান্তেই সামনে এগোয়। ধীরে ধীরে গিয়ে আরাধ্যর পাশে দাঁড়াই। আরাধ্যর কণ্ঠ আবার একটু গম্ভীর, বস এখানে। ঈশান্তা চুপচাপ বসে পড়ে ওর পাশে। একটা অদৃশ্য দূরত্ব যেন জমে আছে ওদের মাঝে। তবুও আজ দুজন এক বেঞ্চে পাশাপাশি। কিছুক্ষণ চুপচাপ, তারপর আরাধ্য শান্ত গলায় বলল, আরিকের সাথে বাইরে গিয়েছিলি কেন? ঈশান্তা হঠাৎ করে ঘাবড়ে যায়। একটু থেমে জবাব দেয়, বাড়িতে বোর হচ্ছিলাম, আরিক ভাইয়া বাইরে যেতে বলল, তাই গিয়েছিলাম। আরাধ্যর গলা আরও গভীর হয়, বাড়িতে কেউ ছিল না, তুই আরিকের সাথে গেলি কেন? ঈশান্তা একটু নড়ে চড়ে বসে, চোখ নামিয়ে বলে, ভাইয়ারা কেউ ছিল না, আর আপনিই বা ছিলেন কোথায়? আপনিও তো সানায়ার সাথে কফি শপে গিয়েছিলেন। একটা দীর্ঘ নীরবতা নামল। আরাধ্য কিছু বলে না, শুধু তার চোখে দুটো নিবদ্ধ থাকে সামনে, যেন সেই নীরবতার হাজারো প্রশ্ন লুকিয়ে আছে এক সময়। অনেকটা হঠাৎ করেই বলে, হাত দেখি তোর। ঈশান্তা অবাক হয়ে তাকায়, হাত?
একটু কাপা গলায় প্রশ্ন করে। আরাধ্য বলে, হু। ওর দিকে ইশারা করে। ঈশান্তা হাতটা বাড়িয়ে দেয়। আরাধ্য না করে বলে, না, অন্যটা। ঈশান্তা এবার আরেকটা হাত বাড়ায়। আরাধ্য সেই হাতে চোখ রাখে, যেখানে কফি গড়িয়ে পড়েছিল সন্ধ্যায়। লাল হয়ে আছে জায়গাটা, চামড়ার উপর র্যাশ স্পষ্ট। আরাধ্যর মুখের অভিব্যক্তি বদলে যায়। সে খুব শান্ত, কিন্তু গলার ভেতর চাপা রাগ। ওষুধ লাগিয়েছিলি? ঈশান্তা মাথা নাড়ে, যার অর্থ না। তুই এত কেয়ারলেস কেন ঈশা? নিজের খেয়ালও রাখতে পারিস না। আরাধ্যের গলা কাঁপে না, তবে অনুভূতি ঠিকরে পড়ে চোখে মুখে। একটু থেমে ও বলল, চল ভেতরে যাই। ঈশান্তা চুপচাপ উঠে দাঁড়ায়। আরাধ্যর পেছন পেছন হাঁটতে থাকে। এই পথ চলায় শব্দ নেই, তবে বাতাস বুঝে এই নীরবতা কোনো দূরত্ব নয়, বরং কোনো এক অভিমানের ভেতরে লুকিয়ে থাকা গভীর ভালোবাসা। রাত অনেকটাই নেমে এসেছে। আকাশে চাঁদটা ঠিক আগের মতোই ঝলমল করছে, কিন্তু ঈশান্তার চোখে ঝিকিমিকি করছে অন্য এক আলো, ভরসার, কৃতজ্ঞতার আর একটুকরো অচেনা উষ্ণতার। আরাধ্য ধীরে ধীরে ওকে নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে ঢুকেই বলে, বিছানায় বস। ঈশান্তা বিনা প্রশ্নে বিছানায় গিয়ে বসে। আরাধ্য ড্রয়ার খুলে ধীরে ধীরে এক টিউব ঔষধ আর তুলো বের করে আনলো। তারপর ঈশান্তার পাশে বসে পড়ল। ঈশান্তার হাতটা নিজের হাতে নিয়ে খুব যত্নে ঔষধ লাগাতে লাগলো, গম্ভীর মুখে, একদম নিঃশব্দে। ঈশান্তা তাকিয়ে থাকে আরাধ্যর দিকে। ওর চোখে মুখে যত্ন, মনোযোগ আর অভিমানে ঢাকা এক টুকরো ভালোবাসা। ঈশান্তা মনে মনে ভাবে, আপনি তো রেগে গিয়েছিলেন, কিন্তু এখন এতটা যত্ন নিচ্ছেন। এই মানুষটাকে আমি যতই বুঝতে চাই, ততই যেন হারিয়ে ফেলি। আপনি কি জানেন, আপনি ঔষধ লাগালে ব্যথা আর ব্যথা মনে হয় না। আরাধ্য খুব ধীরে, খুব নরম হাতে ঔষধ লাগিয়ে শেষ করল। তারপর ওর চোখে চোখ রেখে বলল, এরপর থেকে নিজের খেয়াল রাখবি, ঠিক আছে? ঈশান্তা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ও এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রুম থেকে বের হওয়ার জন্য এক পা বাড়ায়। ঠিক তখনই, থাম, বলে ওঠে আরাধ্য। ঈশান্তা থেমে যায়, একটু অবাক হয়ে পেছনে তাকায়। আরাধ্য উঠে আলমারির দিকে যায়, তারপর ভিতর থেকে একটা শপিং ব্যাগ নিয়ে আসে। ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, এটা তোর। ঈশান্তা নিঃশ্বাস বন্ধ করে ব্যাগটা হাতে নেয়। আমার জন্য? ওর কণ্ঠে অবিশ্বাস আর আনন্দের মিশেল। আরাধ্য কেবল একবার মাথা নাড়ে, হ্যাঁ। ঈশান্তার মুখে এক ফোঁটা নিঃশব্দ হাসি, চোখে একরাশ কৃতজ্ঞতা। কোনো কথা না বলে শুধু সেই শপিং ব্যাগটা বুকের কাছে ধরে নরম পায়ে নিজের ঘরের দিকে ফিরে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা আরাধ্য জানে না, এই নিঃশব্দ পায়ে ফিরে যাওয়া মেয়েটার মনে কত শব্দে বাজছে সেই একটা উপহার। হয়তো ঈশান্তার মনে তখন একটাই কথা ঘুরছে, আপনি এখনও আমাকে ভুলে যাননি। চুপচাপ এক রাত, কিন্তু হৃদয়ের ভিতরে এক নতুন অধ্যায়ের সূচনা। ঈশান্তা ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো। হৃদয়ে এক অদ্ভুত উত্তাপ, অভিমান, বিস্ময় আর এক চিলতে আনন্দের মিশ্রণ। বিছানায় বসে শপিং ব্যাগটা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে বের হলো একটি হালকা সবুজ রঙের বড়সড় বক্স। ঈশান্তা নিঃশ্বাস চেপে বক্সটা খুলল। ভেতরে দেখা গেল একখানা অপূর্ব গাউন, লাইট গ্রিন রঙের, নরম সিল্কি ফেব্রিক্স, কোমল ঢেউ খেলানো ডিজাইনে। গলার কাছে হালকা এমব্রয়ডারির কাজ, যেন এক স্বপ্নের পোশাক। ঈশান্তার চোখ এক মুহূর্তে জ্বলে উঠল। ওর ঠোঁটে ধরা পড়ল এক অবাক অভিভূত হাসি।
এটা তো একদম আমার পছন্দের রং। হাত বুলাতে বুলাতে হঠাৎ চোখ গেল ব্যাগে থাকা আরেকটা ছোট বক্সের দিকে। বক্সটা খুলতেই ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সুন্দর একজোড়া কানের দুল, উপরের অংশে নরম সবুজ ফুলের ডিজাইন, আর মাঝে বসানো চকচকে এক ছোট্ট পাথর। আর সেই ফুলের নিচে দুলে দুলে ঝুলছে একটা হার্ট শেপের চকচকে ডিপ গ্রিন স্টোন। যেন এক টুকরো নিঃশব্দ ভালোবাসা দুলছে সময়ের বাতাসে। ঈশান্তা কানের দুল জোড়াটা হাতে নিয়ে বারবার দেখে। ওর মুখে হাসি, চোখে আবেগ, মনে মনে বলল, আপনি তো বলেন কিছুই মনে নেই, তবু আজকের এই উপহার প্রমাণ করে আপনি আমাকে এখনও ঠিক আগের মতোই চেনেন। এই দুলটা কি আমার রং, আমার পছন্দ, আমার নামের মতোই আপন করে রাখার একটা ইঙ্গিত। একটা নরম নিঃশ্বাস ফেলে ঈশান্তা। গাউনটা বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। চোখের কোণে জল, তবে সে জল কষ্টের নয়, বরং এক টুকরো ফিরে পাওয়ার আশায়। ঈশান্তা নিজের ঘরে বসে এখনও গাউন আর ইয়াররিংয়ের দিকে তাকিয়ে আছে। চোখে একরাশ মুগ্ধতা আর মনে অদ্ভুত এক শিহরণ। ঠিক তখনই ঘরের দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ। শান্তির মা, নরম কণ্ঠে ডাক দেয় আমিশা। ঈশান্তা তাকিয়ে দেখে আমিশা দরজার কাছে দাঁড়িয়ে। ওর মুখে হালকা হাসি, কিন্তু চোখে ক্লান্তি। তুই এখানে? তুই তো অসুস্থ ছিলি আমিশা। আরে সারাদিন ঘরে থাকতে ভালো লাগছে না, তোর সাথে একটু গল্প করতে এলাম। ঈশান্তা উঠে গিয়ে আমিশাকে বিছানায় বসতে বলল। আমিশা বসে পড়তেই ওর চোখ গেল টেবিলের উপর রাখা খোলা বক্সগুলোর দিকে। এই বক্সে কি আছে রে? কিছু না, এমনিতেই। দেখতে দে না একবার, কৌতূহল চাপতে না পেরে বলে আমিশা। ঈশান্তা একটু লজ্জা নিয়ে ধীরে ধীরে বক্সটা টেনে নিল সামনে। প্রথমে দেখালো সেই গাউনটা। আমিশা তাকিয়ে বলল, উফ, দারুণ কালার, তোর গায়ের রঙের সাথে পারফেক্ট ম্যাচিং। এরপর ঈশান্তা আরেকটা ছোট বক্স খুলে দেখালো ইয়াররিং জোড়া। দেখে আমিশা অবাক হয়ে হা করে তাকিয়ে রইল। ইস্যু, এই ইয়াররিং কোথায় পেলি? একজন দিয়েছে। কে দিয়েছে বলতো? আরাধ্য ভাই। শুনেই আমিশা রীতিমতো শকড। কি, ভাইয়া তোকে দিয়েছে? হ্যাঁ, কিন্তু তুই এমন অবাক হচ্ছিস কেন? তুই জানিস এই রিংটা কত এক্সপেন্সিভ? এটা আবার এক্সপেন্সিভ হবে কেন? এটা তো স্টোন। গাধি, এটা স্টোন না, এটা ডায়মন্ড, রেয়ার গ্রিন ডায়মন্ড। ঈশান্তা চোখ বড় করে বলল, ডায়মন্ড? তুই সিরিয়াস? হ্যাঁ রে, আমি কয়েক মাস আগে ইন্টারনেটে দেখেছিলাম এটা। একটা আমেরিকান জুয়েলারি ব্র্যান্ড, ওইখানে এটা ছিল। আর এটা একটা লিমিটেড এডিশন, মাত্র একটা পিসই তৈরি হয়েছিল। খুব হাই প্রাইসে বিক্রি হয়েছিল সেটা। কল্পনাও করতে পারছিস এর দাম? ঈশান্তা পুরো হতবাক। নিজের চোখে ইয়াররিং জোড়ার দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাইয়া এটা কেন আমাকে দিল? এই প্রশ্নে তোর মনে আসছে অবশেষে ভাইয়া তোকে এই রকম গিফট দিল, মানে তো বুঝেছিস? তুই কি বলছিস আমিশা? আমি কিছু বলছি না ইস্যু, সব ভাইয়া কাজই বলছে। চোখ টিপে দিল আমিশা। ওদের দুজনের মধ্যেই তখন চলে কিছু কথার আদান প্রদান, অদ্ভুত দোলাচলের ভেতর দিয়ে। ঈশান্তা কিছু বিশ্বাস করতে পারছে না, আবার কিছু স্বীকারও করতে পারছে না। ঠিক তখনই নিচ থেকে আমিশার মায়ের গলা ভেসে এলো। আমিশা, কোথায় গেলি মা? আসছি আম্মু, বলে উঠে দাঁড়ায় আমিশা। তোর সাথে আবার পরে কথা বলবো ইস্যু, তুই একটু ভাবিস। চোখ টিপে আবার বলল, আর ইয়াররিং জোড়াটা লকারে রাখিস, ডায়মন্ড হারিয়ে গেলে কপাল পুড়বে। হালকা হাসি দিয়ে বিদায় নিল আমিশা। আর ঈশান্তা বসে রইল, হাতে ইয়াররিং, মনে হাজারটা প্রশ্ন। একটা কথাই বারবার ওর মনে বাজতে লাগলো, আরাধ্য ভাই, আপনি আসলে কি ভাবছেন আমার জন্য?
আমিষা চলে যাওয়ার পর ঈশান্তা বিছানায় চুপচাপ বসেছিল কিছুক্ষণ। তারপর চোখ পড়ে পাশে রাখা ইয়াররিং জোড়ার দিকে। হঠাৎ ওর মাথায় একটা চিন্তা আসে, এই রিংটা আমিষা যা বলল সেটা কি সত্যি? বুঝে নিতে আর দেরি করে না, হাতের ফোনটা তুলে গুগলে সার্চ করলো। রেয়ার গ্রিন ডায়মন্ড হার্ট শেপড ইয়াররিং, সিঙ্গেল প্রাইস, ইউএসএ লিমিটেড এডিশন। এটা খুঁজতেই ওর চোখ বড় হয়ে যায়। স্ক্রিনে ওর আরাধ্যর দেওয়া ইয়াররিংয়ের ছবি আর একটু স্পষ্ট লেখা, প্রাইস 12 মিলিয়ন ইউএসডি, যা বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকা। ঈশান্তার হাত থেকে ফোনটা ঝরে পড়ে যায় নিচে। ঈশান্তা থমকে যায়, তারপর ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে সেই রিংয়ের ছবিটা এখনও ভেসে আছে, ঠিক যেমনটা ওর হাতে আছে। মনে মনে বিড়বিড় করে, না না, এটা সম্ভব না। ভাইয়া আমাকে এত দামি জিনিস গিফট করবে কেন? এটা তো ওর চোখে একটা ঘুরের মতো ভাব ফুটে ওঠে। আমিষা যা বলেছিল সেটা যদি সত্যি হয়, সত্যিই কি ভাইয়া আমাকে ভালোবাসে? এক মুহূর্তের জন্য ঈশান্তার চোখ বন্ধ হয়ে যায়। তারপর চোখ খুলে নিজের প্রতিচ্ছবি দেখে আয়নায়। নিজেকেই প্রশ্ন করে, ভালোবাসেন যদি তাহলে বলেন না কেন? কেন চুপ করে থাকেন? ও দাঁতে দাঁত চেপে মনে মনে বলে, উনি জীবনেও নিজের মুখে বলবেন না এটা। ওনার মতো মানুষ কোনো দিন নিজের থেকে কিছু স্বীকার করে না, ভিলেন একটা। তাহলে সত্যিটা জানবো কীভাবে? একটা সিদ্ধান্ত নিয়েই ফেলল ঈশান্তা। সত্যিটা যদি ওনার মুখ থেকে বের করতে হয়, তাহলে আমাকে কিছু করতে হবে। এই খেলাটা আমাকেই শুরু করতে হবে। ওর চোখে এক টুকরো দৃঢ়তা ফুটে ওঠে, মুখের এক কোণে এক অদ্ভুত হাসি। আপনি না বললে আমিই বলাবো আরাধ্য ভাই, আপনার সত্যিটা এবার আমিই বের করব। নরম আলোয় সাজানো রুমটা একেবারে শান্ত। জানালার পাশে বসে সানায়া একমনে বাইরে তাকিয়ে আছে। শহরের আলো আঁধারি তার চোখে এখন অস্পষ্ট। ওর মন পুরোপুরি এক অন্য জায়গায়। মনে মনে বলছে, আজকের কফি শপে সময়টা কেমন যেন অন্যরকম ছিল। আরাধ্য ভাইয়া যখন আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে কি সত্যিই কিছু ছিল, নাকি ওর স্বভাবই এমন? কেন জানি না, ওর সাথে থাকলে আমার ভেতরটা কেমন অস্থির হয়ে যায়। একটু হাসে সানায়া। ও কি বুঝতে পারে আমি ওকে কতটা পছন্দ করি? আজকে যখন কফি শপের কাপে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার পছন্দটা ভালো, আমি নিজের চোখে চোখ রাখতে পারছিলাম না। ভাবনার মাঝেই হঠাৎ ফোনটা বেজে উঠে। সানায়া চমকে ওঠে। এই সময়ে কে ফোন করেছে? ফোনটা হাতে তুলে দেখে আননোন নাম্বার। ব্রু কুঁচকে যায়, একটু দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো। ফোনের উপাস থেকে এক গম্ভীর শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, সানায়া। সানায়া সঙ্গে সঙ্গে কণ্ঠটা চিনে ফেলে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। আরাধ্য ভাইয়া? হ্যাঁ আমি। ব্যস্ত ছিলে? না না, একদম না। বলো কিভাবে মনে পড়লো আমার কথা? আরাধ্য হালকা একটা হাসি দিয়ে বলে, তোমার কথা কি মনে রাখার মতো নয়? সানায়ার মুখটা গরম হয়ে যায় লজ্জায়। চোখ নামিয়ে নিয়ে বলে, আচ্ছা, কালকে সময় হবে, দেখা করতে পারবে? সানায়া একটু না ভেবে বলল, অবশ্যই। কোথায় আসবো? লোকেশন আমি পরে পাঠিয়ে দিচ্ছি। কাল ঠিক বিকেল 4টায় আসবে। আমি থাকবো, তুমি চিন্তা করো না। আরাধ্য একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। সানায়া ফোনটা ধীরে ধীরে নিচে নামায়। চোখে মুখে এক অজানা উত্তেজনা আর একরাশ স্বপ্ন। টেবিলের উপর ফোনটা আলতো করে নামিয়ে রাখল আরাধ্য। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। ঠিক পাশেই বসে আছে রায়ান। ফোনটা এগিয়ে দিল রায়ানের দিকে। রায়ানের চোখে গভীর চিন্তা। রায়ান একটু ধৈর্য হারিয়ে বলে উঠল, তুই কি কাজটা ঠিক করছিস আরাধ্য? সানায়া একটা ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই, ওকে কেন এসবের মধ্যে আনছিস? আরাধ্য ঠান্ডা গলায় বলে, আমি তো কোথাও বলিনি ও দোষী, কিন্তু খেলাটা শুরু হয়েছে
আর তাতে সব কিছুই মেনে নিতে হয়। রায়ান কপালে হাত রেখে একটু বিরক্ত হয়ে বলল, মেয়েটা খুব কষ্ট পাবে সত্যিটা জানার পর। তুই ভাবছিস না ওর অবস্থাটা কেমন হবে? আরাধ্যের গলা নিস্তরঙ্গ, যেন বরফে মোড়া। আমার কিছুই যায় আসে না রায়ান। কেউ যদি আমাকে ছাইয়ে ফেলে দেয়, আমি তাকে ফুল ছুঁড়ে দিই না। রায়ান হতাশভাবে মাথা নেড়ে বলল, এটা ঠিক নয় আরাধ্য। একটা মেয়ের আবেগ নিয়ে খেলা করা কখনোই ঠিক না। আরাধ্য এবার চোখ তুলে তাকালো রায়ানের দিকে। চোখে ঝলসে উঠল কঠিন এক দৃঢ়তা। ঠোঁটের কোণে সেই পরিচিত ঠান্ডা এক ডেভিল মার্কা স্মাইল। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর এই রিভেঞ্জ গেমটা আমার কাছে কোনো যুদ্ধের থেকে কম নয়। রায়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। আরাধ্য এবার আর কোনো উত্তর দেয় না। এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে থাকে। কোথাও কোনো আলো নেই, শুধু তার চোখের গভীরে জ্বলছে এক প্রতিশোধের আগুন। আর ঠোঁটে লেগে আছে সেই শীতল নীরব হাসি। একটা যুদ্ধের আগে যেমন থাকে নিস্তব্ধ, ঠিক তেমনই। অন্যদিকে আরাধ্যর সাথে ফোনে কথা শেষ হতেই সানায়া মুখে এক চিলতে উজ্জ্বল হাসি ছড়িয়ে পড়ে। বুকের ভেতরে ধুক ধুক ধ্বনি আরও জোরালো হয়ে ওঠে। ও ধীরে ধীরে বিছানা থেকে নামল। নরম আলোয় ভেসে থাকা ঘরটা, একপাশে দেয়ালে টানানো কয়েকটা ছবি, সবগুলোতেই শুধু একজন, আরাধ্য। সানায়া সেই ছবিগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। ও ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, আজ আবার তোমার গলায় শুনলাম আমার প্রিয় সেই কণ্ঠস্বর। জানো, তোমার সাথে একটু কথা হলেই মনে হয় গোটা দুনিয়াটাই স্বপ্নের মতো কেটে যায়। সানায়া এক ছবির সামনে দাঁড়িয়ে খুব আস্তে বলে উঠল, তোমার চোখের দিকে তাকালেই আমার পৃথিবী থমকে যায়। তুমি বুঝতে পারো না, কিন্তু আমি কতটা ভালোবাসি তোমাকে। একটু থেমে গভীর আবেগ নিয়ে বলল, কালকে কালকে আমি আর লুকোবো না। আমি সব বলবো তোমাকে, আমার মনের সব কথা, আমার ভালোবাসা, আমার অনুভূতি, সব কিছু। সানায়া এবার চোখ তুলে তাকায় আরাধ্যের হাসি মুখের ছবিটার দিকে। তারপর নিচু গলায় বলে, কালকে আমি তোমাকে আমার মনের কথা জানিয়ে দিব স্টার। তোমাকে আমি কতটা ভালোবাসি সব বলবো তোমাকে। সানায়া ছবি স্পর্শ করে, ঠোঁটে এক নিষ্পাপ স্বপ্নময় হাসি। অথচ তার অজান্তেই সময়ের ঢেউ এসে আস্তে আস্তে পাল্টে দিচ্ছে গল্পের রং। যে ভালোবাসা আজ স্বীকার করে যাচ্ছে সে, হয়তো কালকে তাকে বরণ করবে আগুনের মতো এক বাস্তবতা।